মিস্টার বিজয় কেরিয়া স্টক মার্কেটের একজন নামচীন ব্যক্তিত্ব। যারা স্টক মার্কেটে রয়েছেন তারা বিজয় কেরিয়ার নামটা অবশ্যই শুনে থাকবেন এবং অনেকে বিজয় কেরিয়াকে ফলো করেন। তিনি তার জার্নি মাত্র 19 বছর বয়সেই স্টক মার্কেটে শুরু করেন এবং আজকে তার পোর্টফোলিও ভ্যালু প্রায় 1400 কোটি টাকারও বেশি। আমরা অনেকেই বলি যে স্টক মার্কেটের মধ্যে খুব বেশি পরিমাণ টাকার প্রয়োজন হয়, অনেক বেশি ক্যাপিটাল লাগে, তবেই আমরা স্টক মার্কেটে বেশি করে ট্রেড করতে পারি, বেশি করে ইনভেস্টমেন্ট করতে পারি, বেশি রিটার্ন নিয়ে আসতে পারি। কিন্তু জানেন কি যে বিজয় কেরিয়া মাত্র 35,000 টাকা দিয়ে স্টক মার্কেটের এই জার্নি শুরু করেছিলেন। তাই তিনি আজকে এই মাত্র 35,000 টাকা থেকে 1400 কোটি টাকাতে কীভাবে এলেন এই জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তার জার্নি থেকে, তার লাইফ থেকে আমরা কি কোনো রকম মোটিভেশন নিতে পারি, আমরা কি আমাদের শেয়ার মার্কেটের জার্নিতে কোনো রকম ইমপ্রুভমেন্ট করতে পারি, বা তার লাইফের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের লাইফে কীভাবে ফলো করতে পারি। हिस्ट्री के टीचर से ज्योग्राफी नहीं सीखने का। अपना गुरु भी अगर बनाना तो ऐसे आदमी को सोच के बनाना जिसने बाजार के अंदर में 20 साल 25 साल इन्वेस्ट किए। মিস্টার বিজয় কেরিয়া সবসময় বলেন যে নো একাডেমিক কোয়ালিফিকেশন ক্যান গ্যারেন্টি ইউ সাকসেস ইন দ্য স্টক মার্কেট। তার মানে আপনাকে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গ্যারেন্টি দেবে না। অনেকে যারা সিএ করছেন বা ক্যাপিটাল মার্কেট নিয়ে, ফাইন্যান্স নিয়ে লার্নিং করেছেন, তারা মনে করেন যে স্টক মার্কেট বোধহয় তার হাতের মুঠোতে আছে। কিন্তু মিস্টার বিজয় কেরিয়া বারবার তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন যে স্টক মার্কেট কারোর হাতের মুঠোয় নেই। স্টক মার্কেটের মধ্যে আপনাকে রেগুলার বেসিসে লার্নিং করতে হবে এবং তিনি নিজেকেও সবসময় স্টুডেন্ট বলেন। তিনি বলেন যে তিনি স্টক মার্কেটে অলওয়েজ লার্নিং করছেন। এই বয়সে এসেও তিনি স্টক মার্কেটে লার্নিং ফেজে রয়েছেন। स्टॉक मार्केट में सक्सेस होने के लिए सबसे इंपॉर्टेंट चीज मेरे ख्याल से है अनुभव, एक्सपीरियंस। তিনি আজকে 1400 কোটি টাকার মালিক, কিন্তু তার এই জার্নি 35,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। তিনি তার দাদুর কাছে 14 বছর বয়সে ট্রেডিং শিখেছেন এবং সেখান থেকে ট্রেডিংয়ের বিষয়ে ইন্টারেস্ট ডেভেলপ করেছেন। কিন্তু 19 বছর বয়সে তিনি ফার্স্ট ট্রেডিং স্টার্ট করেন। তার এই জার্নির ইনিশিয়াল ক্যাপিটাল কিন্তু তিনি ট্রেডিং থেকেই নিয়ে আসেন, কিন্তু তার ট্রেডিং কিন্তু সবসময় প্রফিটেবল ছিল না। 1980 সালের প্রথম দিকে তিনি হিন্দুস্তান মোটরসে 70,000 টাকার লস করে বসে ট্রেডিংয়ে। তখনকার দিনে 70,000 টাকার ভ্যালু কিন্তু অনেক বড় পরিমাণ ছিল এবং তিনি যেই লসটা করেন সেটা লিভারেজ পজিশনে বসে লস করেন। আগেকার দিনে 50x 100x অব্দি লিভারেজ পাওয়া যেত, তাই তিনি প্রচুর পরিমাণ লিভারেজ নিয়ে ফেলেছিলেন। তার এখতিয়ারের বাইরে তিনি লিভারেজ নিয়ে ফেলেছিলেন এবং যেটা তিনি আর ম্যানেজ করতে পারেননি, এই জন্য তার লস হয়ে যায়। এমন একটা সিচুয়েশন আসে যে তিনি তার মাকে গিয়ে এই কথাগুলো যখন বলেন, তখন তার মা তাকে পরামর্শ দেন যে তার সোনা গয়না যত কিছু রয়েছে সব কিছু বিক্রি করার পরে সেই লিভারেজ বা সেই লোন মেটানোর জন্য। বুঝুন তো কত খারাপ পরিস্থিতি তার লাইফে এসেছিল, তার লাইফে কত বড় ডাউন ট্রেন তিনি দেখেছিলেন। কিন্তু তারপরে তিনি আবার বাউন্স ব্যাক করেন। তিনি তার লাইফের প্রথম বাউন্স ব্যাক স্টার্ট করেন পাঞ্জাব ট্র্যাক্টরস এই স্টকটা দিয়ে। তিনি পাঞ্জাব ট্র্যাক্টরে তার সমস্ত ক্যাপিটাল ইনভেস্ট করেন এবং সেখান থেকে তিনি 10x-এর ওপর রিটার্ন নিয়ে আসেন এবং সেই সমস্ত রিটার্ন তিনি আবার এসিসির মধ্যে ইনভেস্টমেন্ট করেন। বিজয় কেরিয়া সবসময় কনসেন্ট্রেটেড পোর্টফোলিও রাখতে ভালোবাসতেন। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, বিজয় কেরিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকিষাণ দামানি, এদের সকলেরই পোর্টফোলিও মোটামুটি কনসেন্ট্রেটেড রয়েছে। তাই বিজয় কেরিয়া সবসময় কনসেন্ট্রেটেড পোর্টফোলিও রাখতে ভালোবাসতেন। আমরা সবসময় স্টক মার্কেটে একটা জিনিস শিখি যে নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে। ডাইভার্সিফাই করলে আমরা আমাদের রিস্ককে ম্যানেজ করতে পারবো। কিন্তু এনারা ঠিক তার উল্টো জিনিসটা ফলো করেন। এনারা তার পোর্টফোলিও যতটা পারেন কনসেন্ট্রেটেড রাখার চেষ্টা করেন। তাদের যে ক্যাপিটাল রয়েছে তার পার্সেন্টেজ ওয়াইজ তারা একটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিওই ম্যানেজ করে। তাই তিনি পাঞ্জাব ট্র্যাক্টরসে যেই রিটার্নটা পেয়েছিলেন সেই পুরো টাকাটাই তিনি এসিসিতে লাগিয়ে দেন। মাত্র একটা স্টকে তিনি ইনভেস্ট করেন এবং যেখান থেকে মাল্টিফোল্ড রিটার্ন তিনি ক্রিয়েট করেন। তাই তিনি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও রাখতেই ভালোবাসতেন এবং যেই প্রসেসটা তিনি আজ অবধিও তার লাইফ জার্নিতে ফলো করেন। তাই সবসময় ডাইভার্সিফিকেশন অতিরিক্ত করলেই নয়, ডাইভার্সিফিকেশন করা অবশ্যই ভালো, কিন্তু ডাইভার্সিফিকেশনের একটা লিমিট রয়েছে। আপনি যদি অতিরিক্ত ডাইভার্সিফিকেশন করেন রিস্ক অবশ্যই কমে যাবে, কিন্তু রিটার্নও তার সাথে সাথে কম আসবে। তাই আপনি এই মাল্টিফোল্ড রিটার্নকেও ক্যাচ করতে পারবেন না। তিনি সবসময় বলেন স্টক মার্কেটের মধ্যে 3টে জিনিসের খুব দরকার, নলেজ, কারেজ আর পেশেন্স। मेरा कोट है कि 3 things are more important in investing: knowledge, courage and patience। নলেজ কেন? স্টক মার্কেটের মধ্যে প্রচুর নলেজের প্রয়োজন। অন্যান্য ফিল্ডে যদি আপনি কাজ করেন তা সেক্ষেত্রে নলেজ একটু যদি কম থাকে বা সেই সেক্টর রিলেটেড নলেজ থাকে তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু স্টক মার্কেটের মধ্যে একটা পার্টিকুলার ফান্ডে বা একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করার জন্য আপনাকে সেই স্টক রিলেটেড জানতে হবে, সেই স্টকের ম্যানেজমেন্ট রিলেটেড জানতে হবে এবং বাইরেকার দেশ দুনিয়াতে কী কী নিউজ রয়েছে, কী খবর রয়েছে এবং সেটা সেই স্টকের উপর ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি বা ক্রুড অয়েল প্রাইসের উপর বা ক্যাপিটাল মার্কেটের উপর কীভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রভাব পড়তে পারে বা সেই স্টকের উপর কীভাবে পড়তে পারে প্রভাব, তার জন্য আপনাকে ওভারঅল একটা ভাস্ট নলেজ কিন্তু আপনাকে রাখতে হবে। যার জন্য স্টক মার্কেট কিন্তু খুব একটা ইজি জায়গা নয়, এখানে ইনকাম করা খুব টাফ। এবং তার সাথে সাথে কারেজ কেন রাখতে হবে? কারণ তিনি এই যে পাঞ্জাব ট্র্যাক্টরসে এত মাল্টিফোল্ড রিটার্ন নিয়ে এসেছেন, এই সমস্ত টাকায় তিনি এসিসিতে লাগিয়ে দিন। কেন লাগান? কারণ তার মধ্যে কনফিডেন্স ছিল, তিনি ভালো করে অ্যানালাইজ করেছেন, ভালো করে রিসার্চ করেছেন। আমরা কি করি, একটা স্টক নিয়ে অনেক দিন ধরে রিসার্চ করি, অ্যানালাইসিস করি,
তারপরে দেখি যখন আমরা অ্যানালাইসিস করে ফুলফিল করে যাই আমাদের সমস্ত ক্রাইটেরিয়া, তারপর আমরা কি করি, সেই স্টক একটা বা দুটো বা তিনটে কোয়ান্টিটিতে কিনি, কারণ আমরা ভয় পেয়ে যাই, আমরা বড় কোয়ান্টিটিতে কিনি না। তাই উনি যখনই কোনো স্টক বাই করতেন বড় কোয়ান্টিটিতে বাই করতেন এবং কনসেন্ট্রেটেড পোর্টফোলিওর মধ্যেই সেটা রাখতেন। এবং নেক্সট হচ্ছে পেশেন্স। আপনি যদি কোনো স্টকের মধ্যে পার্টিকুলার কোনো একটা ক্রাইটেরিয়া ওয়াইজ ইনভেস্ট করে থাকেন, সেই ক্রাইটেরিয়াকে ফলো করুন। মার্কেট সিচুয়েশন যাই হোক না কেন, মার্কেটে স্টক পড়বে উঠবে এই চলতে থাকবে, আপনি অ্যানালাইজ করুন যে তার ফান্ডামেন্টাল কি খারাপ হয়ে গেছে। যদি ফান্ডামেন্টাল খারাপ হয় তাহলে বেরোন, আর না হলে পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। স্টক মার্কেট ধৈর্যের খেলা। ইনিও যে মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করতে পেরেছেন এটা কিন্তু ওভার দি ইয়ার্স করেছেন, ইনি কিন্তু একদিন এটা করেননি। ইভেন তিনি এখনও যে স্টকগুলো হোল্ড করছে তাদের মধ্যে অতুল অটো, সেলার স্যানিটারি ওয়্যার এই ধরনের বেশ কিছু স্টকে তিনি মাল্টিফোল্ড রিটার্ন পেয়েছেন। ইভেন 100x-এরও বেশি রিটার্ন তিনি পেয়েছেন। সেরা স্যানিটারি ওয়্যার এমন একটা কোম্পানি যিনি সেখান থেকে 16,000 গুণ রিটার্ন পেয়েছেন, 16,000x রিটার্ন তিনি এখান থেকে কামিয়েছেন। তাই এটা কিন্তু একদিনে হয়নি, ওভার দি ইয়ার্সই তিনি ধৈর্য ধরে রেখেছিলেন। অতুল অটোতে তিনি যখন ইনভেস্টমেন্ট করেন তখন তার ভ্যালু কিন্তু অনেক বেড়ে যায় এবং 2008 সালে সেটা পুনরায় আবার ক্র্যাশ হয় এবং সেটা কিন্তু তার বাইং প্রাইসের থেকেও নিচে নেমে আসে। তিনি কিন্তু একদম ভয় পাননি, তিনি আবার সে অতুল অটোতে ইনভেস্টমেন্ট করেন এবং তার ভ্যালুয়েশন আজকে আপনি দেখুন যে তাকে কত পার্সেন্ট বা কত এক্স রিটার্ন তাকে দিয়েছেন। তাই তিনি সবসময় বলেন যে ইনভেস্ট লাইক এ বুল, সিট লাইক এ বিয়ার অ্যান্ড ওয়াচ লাইক অ্যান ইগল। তার মানে কি, ইনভেস্ট করুন বুলের মতো, যে আজকে স্টক বাড়বে তাই আপনি ইনভেস্ট করছেন, আপনার মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে তাই এটা দেখে আপনি ইনভেস্ট করছেন। সিট লাইক এ বিয়ার, ইনভেস্ট করে দিয়েছেন, চুপচাপ বসে থাকুন, আর কোনো কাজ নেই। আর ওয়াচ লাইক অ্যান ইগল, এই যেই স্টকে ইনভেস্ট করেছেন সেই স্টকের চারিদিক লক্ষ্য করুন। ম্যানেজমেন্টের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না তো, কোথাও কোনো ফান্ডামেন্টাল মিস্টেক হচ্ছে না তো, কোথাও কোনো ইস্যু আসছে না তো, ইভেন স্টক সিলেকশনের সময় ভালো করে ওয়াচ করুন। তাই ইগলের মতো কিন্তু চোখ রাখুন সেই স্টকের দিকে, লক্ষ্য রাখুন যে ম্যানেজমেন্ট রিলেটেড বা কোনো ফান্ডামেন্টাল রিলেটেড তার মধ্যে প্রবলেম আসছে কিনা। যদি আসে ইমিডিয়েটলি এক্সিট করুন। তিনি এই প্রিন্সিপাল কিন্তু তার লাইফে ফলো করেন। বিভিন্ন ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কীভাবে কোন প্রসেসে স্টক সিলেকশন করতেন, তাই তিনি তার উত্তরে সবসময় হেসে বলতেন যে আমি স্মাইল প্রিন্সিপালে ইনভেস্ট করি। His own investment philosophy. Ramesh Babu, I am following one very simple philosophy and I call it SMILE. মিস্টার বিজয় কেরিয়ার বিখ্যাত স্মাইল প্রিন্সিপাল। স্মাইল, SMILE, এস অর্থাৎ স্মল ইন সাইজ, মানে তিনি সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করেন যার সাইজ তুলনামূলক ছোট, স্মল ক্যাপ বা মিড ক্যাপ। তিনি লার্জ ক্যাপে সেরকম ইনভেস্টমেন্ট করেন না এবং আপনি যদি এখনও গিয়ে দেখেন তিনি লার্জ ক্যাপে সেরকম ইনভেস্টমেন্ট করেননি। কারণ কি, যে তিনি দেখেন যে গ্রোথ পোটেন্সিয়াল কোথায় বেশি রয়েছে। লার্জ ক্যাপ সেরা যতটা বাড়ার বেড়ে গেছে, তারা এই মুহূর্তে হাতির মতো চলবে, তাই সেখান থেকে আমার অ্যাভারেজ রিটার্নই পাবো, খুব বেশি মাল্টিফল রিটার্ন পাবো না। কিন্তু 5x, 10x, 100x, 200x এই ধরনের রিটার্ন যদি পেতে হয়, মাল্টি ব্যাগার যদি রিটার্ন পেতে হয়, তাহলে স্মল ক্যাপ বা মিড ক্যাপের মধ্যেই ইনভেস্টমেন্ট করতে হবে। তাই তিনি এই প্রসেসটা ফলো করেন। এরপরে আসে MI, মিডিয়াম ইন ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স। তিনি সেই সমস্ত স্টকে ইনভেস্ট করেন যার ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স মিনিমাম থেকে মিনিমাম 15 বছর রয়েছে। কেন? কারণ স্টক মার্কেটে বিভিন্ন ম্যানেজমেন্ট তার কোম্পানিকে ভালো গ্রো করতে পারে, লাস্ট 2 বছর 3 বছরে ভালো গ্রোথ পোটেন্সিয়াল দেখায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মার্কেটে ডাউন ট্রেন্ড আসে বা মার্কেটের মধ্যে সেই জিনিসটা চাহিদা আস্তে আস্তে কমে যায়, তখন কিন্তু সেই কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায়। তাই যখন কোনো ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স মিনিমাম থেকে মিনিমাম 15 বছর থাকে, তখন সে মার্কেটের আপ ট্রেন্ডও দেখেছে, ডাউন ট্রেন্ডও দেখেছে এবং বিভিন্ন মার্কেট সিচুয়েশনে তিনি তার ক্যাপাবিলিটিও শো করেছেন এবং তিনি সেটাকে ম্যানেজ করেছেন এবং ট্যাকেল করেছেন। তাই সেই সমস্ত ম্যানেজমেন্টের উপর তিনি ভরসা রাখেন যার মিনিমাম এক্সপিরিয়েন্স 15 বছর রয়েছে। তাই তিনি যখন কোনো স্টককে ওয়াচ করেন, তাকে রেগুলার বেসিসে লং টার্মে তিনি ওয়াচ করতে থাকেন, তারপরে কিন্তু এন্ট্রি নেন। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি সবসময় কোনো স্টক যখন আমার নজরে আসে তখন আমি ইমিডিয়েট এন্ট্রি নিই না, তাতে তো সেই স্টক প্রাইস 10x 5x হয়ে যাক, কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করি তার ভ্যালুয়েশন আসার জন্য 1 নম্বর, এবং তার ম্যানেজমেন্ট বিভিন্ন সিচুয়েশনে, যখন মার্কেট ভালো সিচুয়েশন আছে তখন তার ম্যানেজমেন্ট কীরকম ডিসিশন নিচ্ছে এবং যখন মার্কেট খারাপ সিচুয়েশন আছে তখন তার ম্যানেজমেন্টের ডিসিশন কী রয়েছে এবং কী করে সে তার কোম্পানিকে প্রোটেক্ট করছে, এই জিনিসটা তিনি সবসময় চেক করেন। এরপর আছে এল অর্থাৎ লার্জ ইন অ্যাসপিরেশন। তিনি তার বিভিন্ন ইন্টারভিউতে একটা জিনিস বলেন যে তার ম্যানেজমেন্ট যদি বিলিয়নিয়ার না হয় তাহলে তিনি মিলিয়নিয়ার কী করে হবেন। Simple theory is this: if my management is not going to become a billionaire, how will I become a millionaire? তিনি আজকে যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন তার 1%, 2%, 3% স্টেক নিচ্ছেন, মানে খুব কম পরিমাণে একটা স্টেক নিচ্ছেন, পার্ট ওনারশিপ নিচ্ছেন, কিন্তু তার ম্যানেজমেন্ট বা প্রোমোটার তাদের কাছে কিন্তু সবথেকে বেশি পরিমাণ স্টেক রয়েছে। তারই যদি অ্যাসপিরেশন বড় না হয়, সেই যদি না বলে যে আমি বিলিয়নিয়ার হব একদিন, তাহলে আপনি কী করে মিলিয়নিয়ার হবেন? তাই ম্যানেজমেন্টের অ্যাসপিরেশন সবসময় বিলিয়নিয়ারের মাইন্ডসেটে থাকতে হবে, তবে আপনি ওই কোম্পানিতে ইনভেস্ট করে মিলিয়নিয়ার হতে পারবেন। তাই যেসব কোম্পানি ম্যানেজমেন্টের অ্যাসপিরেশন বড় রয়েছে সেই সব কোম্পানিতে তিনি ইনভেস্ট করেন। যেমন ধরুন রেপ্রো ইন্ডিয়া বলে একটা কোম্পানিতে তিনি ইনভেস্ট করেছিলেন। সে বহু বছর আগে একটা কমেন্ট করেছিলেন তার ম্যানেজমেন্ট যে সে তার ফিল্ডে টপ 3-তে পৌঁছাবে, আজকে তারা কিন্তু ফুলফিল করেছে। তাই বিজয় কেরিয়া এরকম ম্যানেজমেন্টের অ্যাসপিরেশনের উপরে ইনভেস্ট করেন। স্মাইল প্রিন্সিপালের সব থেকে শেষে আসে ই
অর্থাৎ এক্সট্রা লার্জ ইন মার্কেট পোটেন্সিয়াল। সাপোজ কোনো কোম্পানি সব কিছু ভালো, সে গ্রো করছে, কিন্তু সেই কোম্পানির মার্কেট পোটেন্সিয়ালই নেই, বা কোনো কোম্পানি এমন কোনো মার্কেটের মধ্যে রয়েছে যার মার্কেট ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রয়েছে বা যার চাহিদা দিন দিন কম হচ্ছে, সেই কোম্পানিতে কি আপনি ইনভেস্ট করবেন? সাপোজ আজকে মোবাইলের যুগে টেলিফোনের চাহিদা দিন দিন কমছে, যেগুলো ল্যান্ডলাইন বলছি আমরা, তাহলে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন? যে ফোন বানায় সেই কোম্পানিতে, নাকি যে ল্যান্ডলাইন বানায় সেই কোম্পানিতে? ল্যান্ডলাইনের চাহিদা দিন দিন কমছে আর মোবাইলের চাহিদা দিন দিন বাড়ছে, তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন? তাই তিনি সেই সমস্ত কোম্পানি খোঁজেন যার মার্কেট পোটেন্সিয়াল, যার বড় একটা মার্কেট রয়েছে। হতে পারে সেই কোম্পানিতে এই মুহূর্তে ভালো পারফর্ম করছে না, কিন্তু তার গ্রোথ পোটেন্সিয়াল এবং ম্যানেজমেন্টকে তিনি লক্ষ্য করেন এবং দেখেন যে ফিউচারে তার গ্রোথ কতটা হতে পারে এবং তার মার্কেটের মধ্যে তার স্কোপ কতটা রয়েছে। মার্কেটের মধ্যেই যদি স্কোপ না থাকে, সে গ্রো করবে কীভাবে? তিনি তার লাইফ জার্নিতে আরও একটা প্রিন্সিপাল ফলো করেন, যেটা হচ্ছে 3M প্রিন্সিপাল। তিনি 3M বলেন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। মানে তার প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট এবং থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। তিনি দেখেন যে কোম্পানিতে তিনি ইনভেস্টমেন্ট করতে চলেছেন, ফার্স্ট তার ম্যানেজমেন্টের অ্যাসপিরেশন কীরকম রয়েছে, সেকেন্ড তার ম্যানেজমেন্টের কোয়ালিটি কীরকম রয়েছে, খারাপ সিচুয়েশনে সেই ম্যানেজমেন্ট ট্যাকেল করে কী হবে, তার কোম্পানিকে বাঁচায় কী হবে, এবং থার্ড সে ম্যানেজমেন্ট ফিউচার আউটলুক কী দিচ্ছেন, ফিউচারে সে কী করতে চলেছে এবং তার স্টেপ কী রয়েছে ফিউচারে, সেটা তিনি লক্ষ্য করেন। তাই ম্যানেজমেন্টের উপর তিনি বিশেষ ফোকাস দেন এবং তিনি যখন কোনো স্টক সিলেকশন করেন তখন তার কোয়ালিটির উপর ফোকাস দেন। সেই স্টকের বা সেই কোম্পানির কোয়ালিটি কীরকম রয়েছে, সেই কোম্পানি মার্কেটের মধ্যে পারফর্ম কীরকম করছে, তার চাহিদা কীরকম রয়েছে, তার অ্যাকচুয়ালি সেলস গ্রোথ কী রয়েছে, তার প্রফিটেবিলিটি কী রয়েছে। তার যদি প্রফিটেবিলিটি থাকে তাহলে একদিন না একদিন মার্কেট তার পোটেন্সিয়ালে পৌঁছাবে, মার্কেট তাকে ভ্যালুয়েশন একদিন একদিন হাই দেবেই। তিনি একটা জিনিস তার বহু ইন্টারভিউতে বলেছেন যে একটা কোম্পানি হচ্ছে একটা গাড়ির মতো এবং ম্যানেজমেন্ট হচ্ছে তার ড্রাইভারের মতো, এবং সেই গাড়িটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার গ্রোথের রাস্তা বা গ্রোথের পথ। তাহলে আজকে যদি ম্যানেজমেন্ট ভালো হয়, মানে আজকে যদি কোম্পানির ড্রাইভার ভালো হয়, তাহলে সে গাড়িটা মোটামুটি ভালো হলো বা অ্যাভারেজ হলো, সে গাড়িকে চালিয়ে কিন্তু গন্তব্যস্থলে ঠিক পৌঁছাবে। কিন্তু আজকে আপনি সেই ড্রাইভারকে সাপোজ একটা BMW দিয়ে দিলেন এবং ড্রাইভার যদি ক্যাপেবল না হয়, তার ড্রাইভার কিন্তু আপনাকে সেই BMW নিয়ে নদীর জলেই ফেলবে। তাই সবসময় তিনি ম্যানেজমেন্ট ফোকাসড। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্র্যাশে তার পোর্টফোলিও প্রায় 60%-এর কাছাকাছি পড়ে গেছিল। সেই সময় তিনি কি করেছিলেন? সেই সময় তিনি কি সব স্টক সেল করে দিয়েছিলেন? একদম নয়। সেই সময় অবশ্যই তিনি একটু ভয়ও পেয়েছিলেন। তিনি সবসময় তার ইন্টারভিউতে হাসতে হাসতে বলেন যে আমি সেই সময় প্রাণায়াম করতাম, শুধু প্রাণায়াম করতাম। কিন্তু তিনি অ্যাকচুয়ালি সেই সময় কারেজের সাথে হোল্ড করেছিলেন সেই স্টকে, এবং যখন যেটা অপরচুনিটি দেখেছেন সেখানে তিনি আরও ইনভেস্টমেন্ট করেন এবং সেই সমস্ত স্টকের ভ্যালুয়েশন আজকে দেখুন, তিনি সেই সমস্ত স্টক থেকে 50x 60x অব্দি রিটার্ন নিয়ে এসেছেন। তাই তার একটা কোটও রয়েছে যে বিয়ার মার্কেটস আর দ্য বেস্ট টিচার, মানে আপনাকে বুল মার্কেট যা কিছু না শেখাবে, আপনাকে বিয়ার মার্কেট তার থেকেও বেশি জিনিস শিখিয়ে যাবে। বুল মার্কেট আপনার মধ্যে ইগো তৈরি করবে, কিন্তু বিয়ার মার্কেট আপনার মধ্যে স্থিতিশীলতা তৈরি করবে, ধৈর্য তৈরি করবে। তাই সবসময় বেস্ট এডুকেটর হচ্ছে বিয়ার মার্কেট। তিনি বিভিন্ন ইন্টারভিউতে এটা বলেন যে যারা স্টক মার্কেটের বিষয়ে বিশেষ জানেন না, তাদের SIP করা উচিত, তাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে হোক, ETF এর মধ্যে হোক, SIP রেগুলার বেসিসে করা উচিত। কোনো একটা ভালো ফান্ড দেখে তার মধ্যে SIP করা উচিত। এবং এই SIP আপনি করবেন কী হবে? এই SIP অ্যাঞ্জেল ওয়ানের নিচে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে। আমিও অ্যাঞ্জেল ওয়ান থেকে পার্সোনালি ইনভেস্টমেন্ট করি, আপনিও সেখান থেকে SIP স্টার্ট করে দিন। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট স্টার্ট করেন, আপনার হ্যাবিট ক্রিয়েট হবে এবং আপনি রেগুলার ইনভেস্টমেন্ট করতে থাকবেন। তাই আজকে বিজয় কেরিয়ার যেই পজিশনে পৌঁছেছে স্টক মার্কেটের মধ্যে, আপনিও একদিন ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা বড় পরিমাণ পারপাস ক্রিয়েট করতে পারবেন। তাই নিজের ফিউচারকে সেফ এবং সিকিউর রাখার জন্য ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন। এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনাকে কোনো চার্জেস লাগবে না, একদম ফ্রিতে, উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। কিন্তু তাই বলে কি বিজয় কেরিয়ার কখনো লস হয়নি? ট্রেডিং থেকে তিনি লস করেছেন, ইনভেস্টমেন্ট থেকেও তিনি লস করেছেন। এমন অনেক ইনভেস্টমেন্টও তারা রয়েছে যেখানে সেই স্টকেরই ডিলিস্টিং হয়ে গেছে, মানে সেই স্টকে তিনি যত টাকা লাগিয়েছিলেন সেই সমস্ত টাকাই তার কিন্তু একদম বাদ চলে গেছে, একদম শেষ হয়ে গেছে। তাও তিনি কিন্তু আজকে তার প্রফিটেবল জার্নি কন্টিনিউ করছেন। কেন? তিনি পেশেন্স রেখেছেন। Be able to generate the alpha for his portfolio. With my patience, because now market is falling down for 11,000 to it has come down to 10,000. Market may go down further 10% from here or whatever, I don't care. একটা দুটো স্টকে আপনার খারাপ রেজাল্ট দিতেই পারে, কিন্তু আপনার যদি অ্যানালাইসিস ঠিক হয়, আপনি যদি কোয়ালিটিভ অ্যানালাইসিস করতে জানেন, আপনি যদি এই স্মাইল প্রিন্সিপাল ফলো করেন, তাহলে আপনিও কিন্তু বেস্ট কিছু স্টক খুঁজে পাবেন। এবং বিজয় কেরিয়ার এই প্রসেসে আপনি যে স্টকগুলো খুঁজে পাবেন, তার মানে এই নয় যে কোনো স্টক খারাপ পারফর্ম করবে না, কিন্তু যদি কোনো স্টক ভালো পারফর্ম করে, সেগুলো কিন্তু মাল্টিফোল্ড রিটার্নও আপনাকে এনে দিতে পারবে। তাই এই প্রিন্সিপালের উপর আজকে প্রচুর ইনভেস্টার রয়েছে, আজকে প্রচুর ট্রেডার্স রয়েছে যারা এই প্রিন্সিপাল ফলো করেন। বিজয় কেরিয়ার একটা জিনিস বলেন যে মার্কেটকে বোঝার আগে নিজেকে বুঝুন, মানে আপনি আগে বুঝুন যে আপনি কী ধরনের ক্যারেক্টার। অর্থাৎ স্টক মার্কেটের মধ্যে আমরা অনেকে অপশনসে ট্রেড করতে ভালোবাসি, অনেকে ইন্ট্রাডে করতে ভালোবাসি, অনেকে আবার সুইং ট্রেডিং করতে ভালোবাসি, আর অনেকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি। মিস্টার বিজয় কেরিয়ার ইনিশিয়াল ক্যাপিটাল কিন্তু ট্রেডিং থেকে এসেছিল, কিন্তু পরবর্তীকালে তিনি সমস্ত ট্রেডিং বাদ দেয়, তার সেখানে লসও হয়েছিল, কিন্তু তিনি সমস্ত ট্রেডিং বাদ দিয়ে তিনি ফাইনালি ইনভেস্টমেন্টে এসেছে। তাই আপনি নিজে আগে বুঝুন, নিজেকে আগে চিনুন
মার্কেটকে চেনার দরকার নেই, আগে নিজেকে চিনুন যে আপনি কী ধরনের ট্রেডার। আপনি কি ট্রেডিং করতে ভালোবাসেন, আপনি কি সুইং ট্রেডিংয়ে প্রফিটেবল, নাকি আপনি ইন্ট্রাডেতে প্রফিটেবল, নাকি আপনি লং টার্মের মধ্যে প্রফিটেবল। তাই নিজে কোথায় সবথেকে বেশি প্রফিটেবল সেটা আগে সিলেক্ট করুন, না হলে আপনি সবসময় রিভেঞ্জ ট্রেডিং করতেই থাকবেন। মনে রাখবেন, স্টক মার্কেটকে কেউ হারাতে পারে না, আপনি নিজেই হেরে যাবেন একদিন স্টক মার্কেটকে হারাতে গিয়ে। তাই স্টক মার্কেটের সাথে চলুন, সবসময় নদীর স্রোতের সাথে চলতে হয়। তাই স্টক অ্যানালাইসিস নয়, প্রথমে নিজেকে অ্যানালাইসিস করুন, তো দেখুন আপনি কী ধরনের ট্রেডার নাকি ইনভেস্টার সেটা আগে সিলেক্ট করুন। আর মিস্টার বিজয় কেরিয়ার এই স্মাইল প্রিন্সিপাল এবং স্টক সিলেকশন প্রসেস আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবং এই যে টাইমটা আমরা নিলাম, এই টাইমের মধ্যে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। বাকিদেরকেও জানার সুযোগ করে দেবেন যে মিস্টার বিজয় কেরিয়ার তার লাইফে কী প্রিন্সিপাল ফলো করেন এবং তিনি আজকে এই এত বড় মাপের ইনভেস্টার যে হয়েছেন, তার এই সেম প্রসেস বহু বড় বড় ইনভেস্টাররা ফলো করেন। তাই আপনিও মিস্টার বিজয় কেরিয়ার এই স্মাইল প্রিন্সিপাল ফলো করে লং টার্মের মধ্যে একটা প্রফিটেবল জার্নি ক্রিয়েট করতে পারবেন। নমস্কার।